টিভি24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। আজকেও যুদ্ধবিরতির যে প্রসঙ্গটি আছে গাজায়, সেই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব। এইটায় বিস্তৃত পরিসরে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর বাইরেও কয়েকটি বিষয় আছে যে দেশের ভেতরে আমরা দেখছি ক্যাম্পাসগুলোর পরিস্থিতি কেমন হচ্ছে সেটা জেনে নেব। দেখা যাক আমরা কতটুকু কী করতে পারি, কতগুলো আপডেট দিয়ে রাখি আপনাদের। কাতার ইজিপ্টের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে হামাস। সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে তাদের নেতা ইসমাইল হানিয়ে ওই প্রস্তাবটি মেনে নিয়েছেন। হামাস প্রস্তাব মেনে নেওয়ায় রাফায় প্যালেস্টাইনের নাগরিকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেও গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এনবিসি নিউজ, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে চুক্তিতে প্রস্তাবিত যে চুক্তি যেটি হামাস মেনে নিয়েছে সেখানে 3টি ধাপের কথা বলা হয়েছে। প্রত্যেকটি ধাপ মেয়াদ হচ্ছে 42 দিন। এই 126 দিন যুদ্ধবিরতির প্রস্তাব রয়েছে। একজন ইসরায়েলি জিম্মির বদলে 33 জন প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল, এমনই শর্ত রয়েছে। বলা হচ্ছে যে সিআই ডিরেক্টর উইলিয়াম বার্নস তার উপস্থিতিতে এই ডিলটা হয়েছে, এই প্রস্তাবটি করা হয়েছে এবং তার পরিকল্পনাতে হয়েছে, এরকমই তার একটা হাত আছে এরকম বলা হচ্ছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো ক্যাম্পাসে অভিযান চালিয়ে অন্তত 60 জন প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়টিতে সশরীরে পাঠদান বাতিল করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাস থেকে আরও কয়েক ডজন প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদিকে 15 মের মূল সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে কলম্বিয়া ইউনিভার্সিটি, যেটিকে বলা হচ্ছে বিক্ষোভের গ্রাউন্ড জিরো। এখান থেকেই সারা দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। আমরা আজকে দেখলাম বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়েছে এই প্যালেস্টাইনের পক্ষে, ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে। হাসপানি মামলায় জারি করা গ্যাগ অর্ডার লঙ্ঘনের দায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও $1000 জরিমানা করেছে আদালত। সোমবার নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক হুয়ান মার্শান এই জরিমানা করেন। পাশাপাশি আবারও আদালতের আদেশ অমান্য করলে ট্রাম্পকে কারাগারে পাঠানোর হুঁশিয়ারি দেন বিচারক। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি আছে মাত্র 6 মাস। এর মধ্যে ভোটারদের মাঝে ট্রাম্প ও বাইডেনের অবস্থান নিয়ে নতুন জরিপ প্রকাশ করেছে এবিসি নিউজ ও দ্য হিল। এবিসি নিউজ বলছে জরিপে অংশ নেওয়া রেজিস্টার্ড ভোটারদের মধ্যে 46% বলছেন তারা বাইডেনকে সমর্থন দেবেন, 45% ট্রাম্পের পক্ষে অবস্থান জানিয়েছেন। হিলের জরিপে দুজনের অবস্থান কাছাকাছি, পার্থক্য হচ্ছে 0.1%, এরকম পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এদিকে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স বা কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিন জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটোর সদস্যরা ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বাড়ানোর কথা বলেছে এবং সেখানে তারা সেনা পাঠানোর ব্যাপারে ভাবছে। এই জন্য এই সামরিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে ইউরোপ সফর করছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করেছেন তিনি। তাদের আলোচনার বিষয় দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক, এই বিষয়বস্তু তাদের আলোচনার, এবং একই সাথে ইউক্রেন ইস্যু গুরুত্ব পেয়েছে তাদের বৈঠকে। ম্যাক্রো বলেছেন তিনি আশা করেন ইউক্রেনে যুদ্ধবন্ধে রাশিয়াকে প্রভাবিত করবে চায়না। জবাবে শি দাবি করেন চায়না নিরপেক্ষ অবস্থানে আছে। ইসরায়েল হামাস যুদ্ধকে দুঃখজনক বলেও মন্তব্য করেন চায়নার প্রেসিডেন্ট। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, প্রফেসর, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আরও আছেন মাফ মেজবা, জাতীয় সভাপতি, আসাল, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকা। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাকেও স্বাগত। জি, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই ডক্টর খালিকুজ্জামানের কাছে যাব। প্রথম কথা হচ্ছে যে যুদ্ধবিরতি প্রস্তাব
হামাস মেনে নিয়েছে বলা হচ্ছে এবং উল্লাস করতেও দেখা গেছে রাফার অঞ্চলে বা গাজায় মানুষ উল্লাস করছে, কিন্তু ইসরায়েল তো এই প্রস্তাব এখনো মানেনি এবং তারা মানেনি তো বটেই, তারা আমরা দেখছি আরও বেশি সামরিক হামলা তীব্রতা বাড়িয়েছে এই রাফা শহরে। আপনি কি বলবেন, কি দেখছেন এবং 3টি ধাপ সম্পর্কে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে প্রস্তাবটা সেটা তো আসলে ইসরায়েলের পক্ষ থেকেও আসেনি, হামাসের পক্ষ থেকেও আসেনি। এটা এসছে হচ্ছে ইজিপ্ট এবং কায়রোর, মানে ইজিপ্ট এবং কাতারের পক্ষ থেকে। এখানে একটা নেগোসিয়েশন চলছে বেশ কিছুদিন যাবৎ, সেখানে বিভিন্ন প্রতিনিধি রয়েছে। এখানে যুদ্ধবিরতির যে প্রস্তাবটা এসছে ইজিপ্ট এবং কাতারের পক্ষ থেকে, এটা হামাস মেনে নিয়েছে, হামাসের যে মূল নেতা। কিন্তু ইসরায়েল তো এটা এখনো মেনে নেয়নি। শুধু মেনে নেয়নি না, বরং এটার বিরোধিতা করেছে। নেতানিয়াহু বলেছে যে প্রস্তাব আমাদের সামনে রাখা হয়েছে এটা আসলে মানে বাস্তবতা থেকে, তো আমরা যেরকম চাই তার থেকে অনেক দূরে এখনো। সুতরাং সেখানে ইসরায়েল একটা যুদ্ধটা যেহেতু দ্বিপক্ষীয়, একটা পক্ষ মানলেই তো এটা হবে না, দুই পক্ষই মানতে হবে। তবে আশার ব্যাপার হচ্ছে দুটো। একটা হচ্ছে ইসরায়েলের ভিতর থেকেও এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য প্রচন্ড চাপ রয়েছে। আজকে একটা বড় হাইওয়ে দখল করে ইসরায়েলের লোকেরা দাবি করছে যে তোমরা এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নাও, অর্থাৎ নেতানিয়াহুকে বলছে আর কি। এবং নেতানিয়াহু তো আসলে খুবই আনপপুলার যুদ্ধের কারণে ভিতরে, ইসরায়েলের ভিতরে। মূলত সে যুদ্ধটা কন্টিনিউ করে যাচ্ছে তার নিজের যে স্থায়িত্ব কাল এটাকে বাড়ানোর জন্য। সুতরাং দেশের ভিতরে চাপ রয়েছে, আন্তর্জাতিকভাবে চাপ রয়েছে, ইউএস এর পক্ষ থেকে চাপ রয়েছে। সুতরাং চাপের মুখে তারা আছে। তার ফলশ্রুতিতে দ্বিতীয় জিনিস যেটা কিছুটা ভালো আমি মনে করি, আগামীকাল ইসরায়েল থেকে প্রতিনিধি পাঠাবে নেগোসিয়েশনে অংশগ্রহণ করার জন্য। তো সেই নেগোসিয়েশনে অংশগ্রহণ করলে পরে যে প্রস্তাবটা এখন টেবিলে রয়েছে সেটাকে কিছুটা রদবদল করে, কিছুটা কাটছাট করে হয়তোবা একটা মানে সমঝোতা প্রস্তাব আসতেও পারে। তবে ইসরায়েল কিন্তু এই যুদ্ধবিরতি প্রস্তাবের অনেক আগেই বলে দিয়েছে, যুদ্ধবিরতি হোক কিংবা না হোক, আমরা আমাদের যে অপারেশন, যে গ্রাউন্ড ইনভেশন, গ্রাউন্ড অপারেশন রাফাতে, এটা আমরা চালিয়েই যাব। এটা কিন্তু ওরা আগেই ঘোষণা দিয়েছে। সুতরাং আমার কাছে খুব বেশি স্পষ্ট না জিনিসটা, যে একটা যুদ্ধবিরতি হলে পরেও ইসরায়েল তাদের যে রাফা ইনভেশনের যে পরিকল্পনা সেটা থেকে টোটালি সরে আসবে। টোটালি আসবে না, কিন্তু অনেকটাই চাপের মুখে ওরা রয়েছে। কারণ আমেরিকায় প্রথমবার জীবনে যে আপনার সামরিক অস্ত্রের যে সাপ্লাই ইসরায়েলে, সেটা টেম্পোরারিলি স্থগিত রেখেছে আমেরিকা। এটা পৃথিবীতে এর আগে কোনোদিন এই ঘটনাটা ঘটেনি। চালান বন্ধ রেখেছে, চালান স্থগিত রেখেছে আর কি, টেম্পোরারিলি ওরা স্থগিত রেখেছে। এর মানে এই না ওরা চালু করতে পারবে না। তাহলে ইসরায়েল আসলে নানামুখী চাপের মুখে রয়েছে দেশের ভিতরে। আন্তর্জাতিক ক্ষেত্রে তো আমেরিকার বাইরে তাদের কোনো মিত্রই নেই ধরতে গেলে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমেরিকাও অনেক রয়েছে কথা বলছে এবং চাচ্ছে আমেরিকা যে যুদ্ধটা বিরতি হোক। কারণ এরপর হয়তো আপনি আলোচনা করবেন, কারণ এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয়, গাজা আর যে যুদ্ধটা, তাহলে লাভ হচ্ছে নেতানিয়াহুর, আর কারো লাভ নেই। ইসরায়েলি জনগণের লাভ নেই, যারা হোস্টেজ আছে মানে যুদ্ধবন্দী তাদের লাভ নেই, এমনকি জো বাইডেনের লাভ নেই। সবাই ক্ষতিগ্রস্ত হবে এটা যে যুদ্ধটা চলমান থাকে। একমাত্র নেতানিয়াহু যুদ্ধের মাধ্যমে সে টিকে থাকতে পারবে, আদারওয়াইজ তার টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই। কারণ তার দেশের ভিতরে তার সাপোর্ট নেই। শুধু ফার রাইট কিছু যে আপনার বেন গভীর, তারপর এরকম কিছু কিছু লোক যারা রয়েছে, গালান্ট, এই টাইপের লোকেরা তাকে সমর্থন করে যাচ্ছে, আলট্রা রাইট যারা। কিন্তু সেখানে তো ইসরায়েলের ভিতরেও তার সমর্থন অনেক কমে গেছে। সুতরাং সে যদি যুদ্ধটা থামিয়ে দেয়, তাহলে ইসরায়েলের ভিতরে দাবি উঠেছে যে ইলেকশনটা এই মুহূর্তেই দিতে হবে, হওয়ার কথা ছিল শেষের দিকে এই বছরের। কিন্তু মানুষ চাচ্ছে যে এটা আগামী 2-3 মাসের মধ্যে ইলেকশন দিক। ইলেকশন দিলে নেতানিয়াহু পাস করতে পারবে না, এটা বুঝেই সে যুদ্ধটাকে প্রলম্বিত করতে চায় এট এনি কস্ট। তাতে অন্যদের কি ক্ষতি হলো তার তেমন কিছু আসছে যাচ্ছে না। দেখা যাক কোথায় গিয়ে ঠেকে। জি, আপনাকে ধন্যবাদ প্রফেসর খালিকুজ্জামান। আমি যাব মাহফ মিসবার কাছে, তার কাছে জানতে চাইব দু একটি তথ্য আপনাকে দিয়ে রাখি। সেটি হচ্ছে, আমরা দেখছি সৌদি আরব রাফা অভিযানের বিষয়ে সতর্ক করেছে। আমরা দেখছি ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি ডিপলি কনসার্নড জানিয়েছেন। আমরা দেখছি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ তিনি
প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যে আপনি হস্তক্ষেপ করেন, আপনি এই আগ্রাসনটা ঠেকান। সরাসরি আমরা যদি বলি বাংলা করি এরকম, ইজিপ্টের আল সিসি তিনি সব পক্ষকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। মাহমুদ আব্বাস তিনিও ওয়েলকাম করেছেন এইটাকে। কিন্তু আপনি কি দেখছেন? একই প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আপনার মূল্যায়নটা কেমন হবে? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. জি জি রানা ভাই ধন্যবাদ। একটি সম্পূরক প্রশ্ন করে নিই যে যদি রাফায় অভিযান চালায়, এইটাকে কি আপনি আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার একটা যাকে বলা হয় যে হিসেবে দেখবেন, সীমা হিসেবে দেখবেন কিনা? জি না, আমি সেটাই বলতে চাচ্ছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। বাই প্রফেশন আই এম অ্যান অ্যাকচুয়ারি and also I lead an organization for South Asia in America. We have 10 state and 20 chapters, so that is how I am very involved. So involved থেকে এটা বলতে চাচ্ছি, মিডল ইস্টে যা চলছে গত 75 বছর যাবত, এটা কিছুই নতুন নয়। আমরা যারা মোটামুটি এটা নিয়ে দেখতেছি, শুনতেছি, জানতেছি, পড়তেছি, আমরা একই রেজাল্টই পাচ্ছি রিপিটেডলি। এখানে 1948, 1952, 1967, 1986, 1992, 2000, Intifada 1, Intifada 2, whatever you call it, over 100 resolution passed in the United Nations. Never ever Israel has followed, has obeyed. They don't care about the international law. I think Dr. Khaliquzzman just mentioned earlier that Netanyahu, he already said, whether ceasefire or not, he's going to continue the ground. Now, still, can it be stopped? It can be only stopped by the United States. Because as you mentioned also, সারা পৃথিবী মোটামুটি এখন ইসরায়েলের বিরুদ্ধে, except Britain and USA. USA is providing all the money. আমেরিকা বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে তারা রাফায় আগ্রাসনের বিপক্ষে, খুবই স্পষ্ট ভাষায় বলেছে। I know. এই যে বলা আর করায় পার্থক্য আমরা আজীবনে দেখেছি, এখনো দেখছি। আমাদের যেটা সমস্যা ডেমোক্রেটদের বা রিপাবলিকানদের, এটা আসলে রিপাবলিকান হিসেবে হয়তো ডেমোক্রেট হিসেবে হচ্ছে, কারণ দি পলিসি দ্যাট আমেরিকা গভর্নস is the policy to shelter, to protect Israel. That policy has to change. I know you will be discussing very soon about the student participation. I think those policy can only change when the policy maker changes. Unfortunately, recently, last week, the bill they passed, now you cannot even talk about Israel and against Israel. So all these things brings us to the point that only America and America only can stop it. Now, Biden said, we know, Biden, despite of he said he's going to do that, but still they approved $14.2 billion and it is on the way shifting there. Our issue is that, like the majority leader, Chuck Schumer said, Netanyahu must go. If that does not happen, this will continue as Dr. Ravizman has defined it very well. The only person who is gaining in this war is him. The rest of the parties, including Biden himself, he almost is losing this election. Though the latest poll that came out today shows he's half a point ahead. I don't know where there is the error of margin is 3%. He is 0.5 where he'll go. The question is, the only solution will be now 75% of Americans oppose
this Israeli aggression, Israeli killing of the Palestinian children, women, elders, and a total of over 100,000 এই জরিপটা কোথায় পেলেন আপনি? 75% কথা বলেন যেটা, জি 75%. I said the approximately 70%. It was a poll done 3 months ago. Exactly this is what it says. That America, the Republican, when you go to them, then the percentage is lower. But when you do Democrat and Independent, you find that number. জি, মাফ মেজবা, জনাব মাফ মেজবা, আপনি সাথে থাকবেন, আপনার কাছে আসবো। আমি যাব ডক্টর এম খালিকুজ্জামানের কাছে। সেটি হচ্ছে, আমরা দেখলাম আজকে যে কলাম্বিয়া ইউনিভার্সিটি বিক্ষোভের গ্রাউন্ড জিরো যেটা বলা হচ্ছে, সেখানে 15 মের একটি অনুষ্ঠান ছিল, সমাবর্তন অনুষ্ঠান। সেই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়েছে, এরকম একটা খবর দেখছি। একই সঙ্গে আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে কনজারভেটিভ বিচারকরা তারা বলছেন এর মধ্যে 13 জন কনজারভেটিভ ইউএস ফেডারেল জাজ তারা বলেছেন যে এই যারা এই কলাম্বিয়া ইউনিভার্সিটিতে যারা বিক্ষোভ করেছে তাদেরকে তারা এই জাজ পদে বা নিয়োগ দেবে না। এই গ্র্যাজুয়েটদের তাদের নিয়োগ তারা করে। এই সংক্রান্ত চিঠি তারা লিখেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিনুস শাফিককে এবং ল ডিন জুলিয়ান লেস্টারকে। তারা বলছেন যে এই 13 জন জাজ যারা এই কথা চিঠিটা লিখেছেন, সবাই আবার ডোনাল্ড ট্রাম্প নিয়োগ পাওয়া আর কি, তাদের ডোনাল্ড ট্রাম্পের আমলে। তো এই বিষয়ে আপনার কাছে প্রতিক্রিয়া জানতে চাইবো যে এইটা আসলে আমরা তো দেখছিলাম এতদিন যে ইসরায়েল প্রশ্নে মোটা দাগে দুই পার্টির অবস্থান একই, কিন্তু আবার মনে হচ্ছে পার্থক্য আছে কোথাও কোথাও, সেই পার্থক্যগুলোও স্পষ্ট করতে চাই। জনাব খালিকুজ্জামান। জি অবশ্যই। না দেখুন, যে আপনি যে সমাবর্তনের কথাটা বললেন, এটা আমেরিকার সমস্ত ইউনিভার্সিটিতেই, এটা তো এখন আমাদের সেমিস্টার শেষ হচ্ছে, কারো আগামী উইকেন্ডে সমাবর্তন হবে, কারো এর পরের উইকেন্ডে সমাবর্তন হবে। সেটা কিন্তু ইউনিক কোনো ঘটনা না, সারা আমেরিকাতে হাজার হাজার ইউনিভার্সিটি প্রত্যেকটাতেই সমাবর্তন হয়, আমাদের ইউনিভার্সিটিতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে প্রো প্যালেস্টাইন যে এনক্যাম্পমেন্ট যেটা চলছে, সেটা তো কলম্বিয়া ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি, তারপরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে রয়েছে অনেক, মানে 40-50টা ইউনিভার্সিটির মতো মেজর ইউনিভার্সিটিগুলোতে সেটা রয়েছে, তাই না? সেখানে আপনি একটু আগে বললেন যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি, সব ইউনিভার্সিটিতেই ব্যাপক প্রটেস্ট হচ্ছে, মিশিগান থেকে শুরু করে সবখানেই। তো তার ফলশ্রুতিতে কলম্বিয়া ইউনিভার্সিটির যে ইয়েটা রয়েছে, সমাবর্তন যেটা হওয়ার কথা, সেটা ওরা পোস্টপোন করেছে। তো সেটা আমার মতে এটা খুব এই বছরের জন্য ইউনিক, কিন্তু এটা কিন্তু এইবারই প্রথম হলো না দুনিয়াতে। কারণ 60s-এ 60-এর দশকের শেষ দিকে 67, 68, 69, 70 ওই 4 বছরে আমেরিকার অনেক ইউনিভার্সিটিতে সমাবর্তন পোস্টপোন করতে হয়েছিল। অ্যান্টাই ওয়ার, এই যে ভিয়েতনাম বিরোধী যে যুদ্ধ, যে সেই যুদ্ধের ফলশ্রুতিতে আমেরিকান স্টুডেন্টরা বাংলাদেশের মতো ওরা কোথায় কোথায় রাস্তায় নামে না, কিন্তু ভিয়েতনাম যুদ্ধের সময় একবার ব্যাপকভাবে ওরা সরকারের বিরোধিতা করেছিল। আর এতটা বছর পরে গিয়ে, প্রায় 55 বছর পরে গিয়ে আবার একই হারে ওরা সেই সমর্থনটা, মানে সরকারের বিরোধিতা করছে হচ্ছে গাজা ওয়ারে তাদের আমেরিকার যে সমর্থন, এটার বিরুদ্ধে। সুতরাং মানে কলম্বিয়া ইউনিভার্সিটি সমাবর্তন বন্ধ করেছে, এটা ঠিক আছে আমি মনে করি, কারণ কিছুটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য জায়গায় যেখানে সমাবর্তন হচ্ছে, সেটা নিউজ আমরা দেখছি, সেগুলি কিছু ডিসরাপ্টেড হচ্ছে। সমাবর্তন চলাকালীন প্রো প্যালেস্টাইনিয়ান লোকেরা যারা আর কি স্টুডেন্টরা, তারা পতাকা নিয়ে ফ্রি প্যালেস্টাইন এরকম স্লোগান দিচ্ছে। সুতরাং এটা এক অর্থে ঐতিহাসিক একটা ঘটনা। এই অর্থে ঐতিহাসিক যে আমেরিকাতে অন্তত বাংলাদেশের মতো কথায় কথায় এরকম বিক্ষোভগুলি হয় না, যখন হয় এটা একটা বড় ধরনের ঘটনা ঘটলেই হয়। সেই দৃষ্টিকোণ থেকে ভিয়েতনাম যুদ্ধের পরে এই যুদ্ধে
ওরা বিরোধিতা করছে। এমনকি যে মিডল ইস্টে এত যুদ্ধ হয়ে গেল, আফগানিস্তানে যুদ্ধ হয়ে গেল, তখনও কিন্তু ছাত্ররা এই দেশে এতটা বিক্ষুব্ধ হয়নি। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে ছাত্ররা ন্যায়ের পক্ষে সারা দুনিয়াতে আছে, আমেরিকাতেও আছে। এটা হচ্ছে আপনার প্রশ্নের প্রথম পার্টটা। আর দ্বিতীয় আরেকটা জিনিস আপনি যদি একটু স্মরণ করিয়ে দেন সামান্য, দ্বিতীয় আরেকটা প্রশ্ন ছিল আপনার। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে দ্বিতীয় প্রশ্নটি জানতে চাইবো। আমার বিরতির সময় যেহেতু হয়ে গেছে, প্রফেসর খালিকুজ্জামান আপনি সাথে থাকবেন, মেজবা আপনিও সাথে থাকবেন। আমরা একটু পরে আসছি। দর্শক যারা আপনারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরেই ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি যে প্রশ্নটি ডক্টর এম খালিকুজ্জামানকে করেছিলাম সেটি আবারও বলছি। সেটি হচ্ছে, আজকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে এসছে যে কনজারভেটিভ 13 জন বিচারক, ফেডারেল বিচারক, তারা একটি চিঠি লিখেছে কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্টকে এবং ল ডিন জিলিয়ান লেস্টারকে। তারা বলেছে চিঠিতে যে এই ক্যাম্পাস থেকে তারা ল গ্র্যাজুয়েট বা অন্যান্য গ্র্যাজুয়েট তারা হায়ার করবে না, অর্থাৎ বিচারক হিসেবে তারা বা অন্যান্য পদে তারা নিয়োগ দেবে না। এরকম কারণ হচ্ছে যে এখানে প্রো প্যালেস্টাইন বিক্ষোভে তারা বলছে যে এটা বলছে যে বিগটরি, যে বিক্ষোভটা হয়েছে সেটাকে বিগটরি বলছে এবং অ্যান্টিসেমিটিজম বলছেন এই বিচারকরা। এখন আমার কাছে যে প্রশ্নটি করেছিলাম এখান থেকে, যে আমরা তো জানি সাধারণত যে ইসরায়েল প্রশ্নে আমেরিকার দুটি দলই মোটামুটি একমত, কিন্তু এখানে মনে হচ্ছে কোথাও কোথাও রাজনীতি আছে। সেই রাজনীতি কোথাও কোথাও পার্থক্য মোটা দাগে যদি আমাদেরকে একটু বলতেন ডক্টর খালিকুজ্জামান। জি 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 এখন আমারও মনে পড়েছে আপনার প্রশ্নটা। এখানে দেখুন, এটা আপনি যে যুদ্ধবিরতির ব্যাপারে 3টা ফেজের কথা বললেন একটু আগে, যে হামাস এবং ইসরায়েলি যুদ্ধ 3 ফেজে শেষ হওয়ার কথা ছিল। আমাদের যে আমেরিকান পলিটিক্স, সেটা একটা দ্বিতীয় ফেজে ঢুকেছে গত 5-6 বছর যাবত, আনফর্চুনেটলি। অর্থাৎ দ্বিতীয় ফেজে এই জন্য যে ফেডারেল জাজেরা যখন নিয়োগ পায়, তারা একটা দলীয় সরকারের মাধ্যমে নিয়োগ পায় এবং এটাকে আপনার কনফার্মেশন করতে হয় হচ্ছে আপনার কংগ্রেস, সেনেট এগুলিতে। হ্যাঁ, অতীতে ছিল যেই দলই ক্ষমতায় থাক, তারা তাদের কিছু মানে ভালো লাগা বা তাদের দলেরই বলা যায় কিছু লোককে তারা জাজ হিসেবে নিয়োগ দিত। কিন্তু জাজরা যেহেতু হচ্ছে ন্যায় বিচারের পক্ষে, সে যেই দলই তাদের নিয়োগ দিক, সেটা তাদের প্রতি সার্বিক মানুষের এক ধরনের আস্থা সবসময় ছিল। সে হয়তো বা ডেমোক্রেটিক দলের সময় নিয়োগ পেয়েছে অথবা রিপাবলিকান দলের সময়ে, কিন্তু দেখা যেত মোরলেস দুই দলই তাদেরকে অ্যাপ্রুভ করতো আর কি, সিনেটে এবং কংগ্রেসে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে বা আমেরিকার পলিটিক্সটা তো দ্বিতীয় ফেজে ঢুকেছে, যেটা অতীতে ছিল না। এখন জিনিসটা দলীয়করণ চরমে, এবং দলীয়করণ না শুধু, জাজেরাও যারা হয়তো বা কিছু মানে রেসিস্ট জাজেরা যারা রয়েছে, যারা হয়তো সভ্যতার জন্য অতীতে তাদের যে সঠিক স্বরূপ এটা প্রকাশ করতো না, কিন্তু ইদানিং প্রকাশ করতে শুরু করেছে। এই যে জাজেরা বললো যে ল থেকে যারা পাস করবে এইসব লোকজনকে, এইসব ছেলেমেয়েরা যারা যে গাজার যুদ্ধের পক্ষে, মানে কি বলে, গাজার প্যালেস্টাইনের পক্ষে মত দিচ্ছে, তাদেরকে জাজ হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। এটা তো চরম অন্যায় একটা কথা তাদের পক্ষ থেকে, কারণ তারা তাদের নিজস্ব যোগ্যতা বলে তারা কোনোদিন হয়তো জাজ হবে, এবং সেটা কোন রাজনৈতিক দলের আমলে হবে এটা এখনই জানা যাচ্ছে না। তবে জাজদের কাছ থেকে এই জাতীয় বাণী, এই জাতীয় উক্তি, এই জাতীয় অ্যাপিল, এই জাতীয় দরখাস্ত, এটা টোটালি হচ্ছে দলীয়করণ। এটা অ্যাকসেপ্টেবল না, কারণ এটা এখন এই জাতীয় ঘটনাগুলি ঘটছে গত 4-5 বছর যাবত, যে জাজরা দলীয়, এইভাবে নগ্নভাবে দলীয়, এটা ঠিক না। আর আপনি যেটা সেকেন্ড কথাটা বললেন যে আমেরিকার বড় দুটো রাজনৈতিক দলে ইসরায়েলের ব্যাপারে মোরলেস একরকম, তারপরেও কিছু মোটা দাগে ব্যবধান রয়েছে। ব্যবধানগুলো অনেকটা এরকম
হ্যাঁ, ইসরায়েল যেহেতু আমেরিকার মিত্র এবং একটা গণতান্ত্রিক দেশ, অনলি গণতান্ত্রিক দেশ মিডল ইস্টে, সুতরাং দুই দলই ইসরায়েলকে চায় তাদের বন্ধু হিসাবে পেতে, এবং তাদের যে সামরিক যে সাহায্য সহযোগিতা আমেরিকার পক্ষ থেকে সেটা কিন্তু কন্টিনিউ করছে গত কয়েক দশক ধরে, তাই না, 60-এর দশক থেকে। সেখানে তাদের মিল রয়েছে। কিন্তু তারপরেও দেখা যায় যেমন ডোনাল্ড ট্রাম্প যেটা করলো, সে মনে করুন যে জেরুজালেমের যে রাজধানী স্থানান্তর করেছে, সেটা তো সে উস্কানিটা তো ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, সেটা তো ডেমোক্রেটিক কোনো দল দেয়নি। এটা এক। আরেকটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছে যুদ্ধ চলাকালীন যে যারা এইসব বিরোধিতা করছে যুদ্ধটার, অর্থাৎ প্যালেস্টাইনের পক্ষ নিচ্ছে, সে বলছে সে যদি কোনোদিন ক্ষমতায় আসে তাদেরকে জাজ হতে দেওয়াটা তো অনেক সহজ কথা, ছোট কথা আর কি। ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই জাতীয় লোকজনকে সে খুঁজে খুঁজে বের করে দেশান্তরিতে পাঠাবে, দেশের বাইরে পাঠিয়ে দিবে, তারা যদি ইন্টারন্যাশনাল হয় আর কি। অর্থাৎ আমার মতো যারা আমেরিকানও হয়েছে কিন্তু অন্য দেশের অন্য জাতিগোষ্ঠী থেকে, ডোনাল্ড ট্রাম্প বলেছে তাদেরকে সে খুঁজে খুঁজে বের করবে। তো বুঝুন যে তাদের যে স্ট্যান্ড দুইটা দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে রিপাবলিকান দলের, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকান দল হচ্ছে যে চরম উগ্রপন্থী একটা দল এবং তারা চরম রিলিজিয়াস একটা দল। সুতরাং হ্যাঁ, ডেমোক্র্যাটরা ইসরায়েলের পক্ষে, কিন্তু রিপাবলিকানরা আরো 2 ধাপ এগিয়ে যেতে এই মুহূর্তে আগ্রহী। জি হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ডক্টর এম খালেকুজ্জামান। আমরা আরেকজন অতিথিকে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মনে হচ্ছে, মাহফ মেজবা। তিনি আসার আগে আপনার সঙ্গেই কথা বলি। সেটি হচ্ছে যে আমরা দেখছি সর্বশেষে একটি জরিপ, দুটি জরিপ, এবিসি নিউজ এবং দ্য হিলের, সেই জরিপে উঠে এসেছে যে 45% মানুষ ট্রাম্পের পক্ষে, 46% মানুষ জো বাইডেনের পক্ষে, এরকম জরিপ দেখা গেছে। ব্যবধান আমরা জানুয়ারিতে দেখেছিলাম যে মনে হচ্ছিল বাইডেন এগিয়ে আছে, মাঝখানে আবার বিপুল ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে গেলেন, এখন মোটামুটি কাছাকাছি অবস্থানে আছে। আরেকটি জরিপে দেখা যাচ্ছে 40.9% ভোটার ট্রাম্পকে ভোট দেবেন বলে জানিয়েছেন। আবার বলা হচ্ছে 45%, একই জরিপে 45% ভোটার জো বাইডেনকে ভোট দেবেন, অর্থাৎ খুবই মার্জিন খুবই কম। তো এই অবস্থায় এই কি দেখছেন আপনি, এই রাজনীতিটা কিভাবে ব্যাখ্যা করবেন ডক্টর খালেকুজ্জামান? দেখুন, ইলেকশনের আরো 6 মাস বাকি, এবং আমরা যেহেতু আমেরিকার রাজনীতি সম্বন্ধে খোঁজখবর রাখি, আমরা জানি যে এই জাতীয় জরিপ প্রতি মাসেই একাধিক জরিপ আসতে থাকবে এবং এই জরিপ হতেই থাকবে। এই জরিপে কখনো কেউ একটু এগিয়ে থাকবে, কেউ একটু পিছিয়ে থাকবে। এটা আলটিমেট কোনো না, মানে বিজয় কিংবা কোনো ভার্ডিক্ট না আর কি, এটার কোনো ফলাফল। এটাকে ধরে নিয়ে কিছু কনক্লুশনে আসা, উপসংহারে আসা মোটেও সম্ভব না, মোটেও ঠিকও না। কারণ আপনি বলছেন যে 45 ভার্সেস 46%, প্রত্যেকটা জরিপেই আপনার কিছু মার্জিন অফ এরর থাকে, যেটাকে বলে +or-2-3%। সেই মার্জিন অফ এররের বাইরে কিন্তু তারা কেউই যায়নি এখনো, ডোনাল্ড ট্রাম্পও যায়নি, জো বাইডেনও যায়নি। তবে এই যে জরিপগুলো, সেগুলি চলমান থাকবে এবং যে অনেকগুলো ইস্যুতে দেখা যাবে যে এই জরিপ আরো ওঠানামা করবে। যেমন আপনি মনে করেন, সহজভাবে বললে যে গাজার যে যুদ্ধটা, সেটা যদি আরো মাসখানেক চলমান থাকে তাহলে তো জো বাইডেনের বিপক্ষে জিনিসটা যাবে এবং এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যাবে। আমার প্রশ্ন আছে ডক্টর খালেকুজ্জামান, সেটি হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত জরিপগুলোতে দেখা যাচ্ছে যে দেশের বেশিরভাগ মানুষ এই যে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ইসরায়েলকে আমেরিকার সমর্থন, আর্থিকভাবে অস্ত্র দিয়ে, সেইটাতে কিন্তু বেশিরভাগ মানুষের সমর্থন আছে, বিপক্ষে না কেউ। বেশিরভাগ মানুষের কথা বলছি, জরিপে এরকমই আসছে। আচ্ছা, আপনার কাছে আসবো আমি একটু মাহফ মেজবা, ওনার কাছে যেতে চাই। জনাব মাহফ মেজবা, দেখেন একই প্রসঙ্গে যে প্রসঙ্গগুলোতে আলোচনা করলেন ডক্টর খালেকুজ্জামান, এর প্রতিক্রিয়া দিতে পারেন এবং আপনার কাছে জরিপ বিষয়ে জানতে চাইব। বর্তমানে দুই দলের প্রার্থী অর্থাৎ জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের কী অবস্থা দেখছেন, এবং আজকেও যে শুনানি হলো ডোনাল্ড ট্রাম্পের হাসমানি, বলা হচ্ছে হাসমানি, সেই হাসমানি মামলার শুনানি হয়েছে, সেখানে তাকে আবারও গ্যাগ অর্ডার ভঙ্গের জন্য জরিমানা করা হয়েছে। তাকে বলা হয়েছে যে আপনি কথা বলবেন না,
এসব বিষয়ে, তারপর তিনি বলে যাচ্ছেন এবং তিনি জরিমানা তাকে করা হলো এনে 10 বারের মতো। তো যাই হোক, এই বিচার এগুলো আসলে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? আচ্ছা, আবার বলতে চাচ্ছি, আমি আসলে একটু মিস করছি এর আগে। খালিকুজ্জামান সাহেব ভালোভাবেই মেনশন করছেন যে স্টুডেন্ট পলিটিক্স ইন আমেরিকা ইজ নট নিউ। They participated Vietnam War in the mid-50s, and then they participated civil rights in the 60s. They participated South African apartheid in the 80s to 92, 94. And then finally they helped elect first African American president. So all these things, student came out, and this time I think the student movement will help ultimately American policies. The judge appointment, these 13 judges, all are appointed by 89 people who are appointed by Donald Trump during his time, and those out of those 89, these 13 are from there, which is okay. Republican always does that, as Khaliquzzman mentioned. America's second stage politics is going. এছাড়াও বাইডেনের যে পোল, I think আমি স্পষ্টভাবে বলতে পারি Biden is one of the best president in first term, 4 years, better than Reagan, Bush, Clinton, second Bush, and even Obama in some cases. Why? If you look at the job market, he created 9.5 million jobs. If you look into the inflation, it was 9.13, now it is 3%. If you look into the opportunity that the labor movement are gaining in this country nowadays, 78% of American believes that labor is important, labor union is important. Before it was very low, because Biden's executive order, he circulated in his first year, allowing all the corporation to allow union into the corporation so that they can organize. So all these things, and as you know, AFL-CIO, AFSCME, all the national and international union in the United States already endorsed it. আমরা জি আপনাকে এখানে একটু প্রশ্ন করতে হবে। আমরা জানি যে প্রেসিডেন্ট জো বাইডেন প্রো ইউনিয়ন, তিনি সবসময় শ্রমিকদের পক্ষে থাকেন, বিভিন্ন ইউনিয়নে এখনো যান, সে তাদের সাথে কথা বলেন, তাদের সাথে দেখেন। কিন্তু আমার প্রশ্ন এখানে আছে একটি, সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে তিনি সব, কিন্তু জরিপে আপনার কতখানি এই ইসরায়েল প্রসঙ্গ গুরুত্ব রাখে সেটি কিন্তু উঠে আসছে। মানে মানুষ ইসরায়েলকে, যাই হোক না কেন, আমেরিকার মানুষ ইসরায়েলকে সমর্থন করে। তো এখানে বাইডেনের তো কোনো ভুল দেখছি না, তার অবস্থান তো ঠিকই আছে, যেভাবে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নিয়েছেন তার অবস্থানও ঠিক আছে জরিপ অনুযায়ী। তারপরেও বাইডেনের সমস্যা হচ্ছে মুসলিম ভোটার and those who are now fighting on the street for the Palestinian ceasefire and so on and so forth. These voters are still hanging for Biden. To win Michigan, to win Wisconsin, to win Pennsylvania, to win Nevada, to win Arizona, he needs those votes. Those votes has not yet lined up. If he loses one of the three of those five, he will lose the presidency. So he, of course, 6 months left. I think he can do a lot of dent into it. We see what happens. But in Michigan, in New York, in Pennsylvania, in Wisconsin, in Minnesota, all these states has not voted for him during the primary, which is approximately 15% of the voter. I think this can create a problem. আরেকটি ব্যাপারে জানতে চাইছিলাম, দেখেন যে বলা হয়ে থাকে, সবসময় বলা হয়ে থাকে যে বাইডেন প্রশাসনের সময় 9.5 মিলিয়ন জব ক্রিয়েট হয়েছে। তো মহামারীর মধ্যে তিনি দায়িত্ব নিয়েছেন এবং মহামারীর শেষ হওয়ার পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই মানুষ কাজে ফিরবে। এই কাজে ফেরার কারণেই আপনি বলতে এই সংখ্যাটা বেড়েছে, এরকমই তো বলা হচ্ছে। আপনি কি বলবেন? এটা তো জো বাইডেন, প্রেসিডেন্ট বাইডেনের ক্রেডিট, এর চেয়ে বরং মহামারী পরবর্তী সময়ে কাজে ফেরার যে তাগিদ, সেটাই তো বেশি হওয়ার কথা। I think এইভাবে যারা
ভোট দিবে এবং যারা এইভাবে কনসিডার করবে, not only the pandemic, we lost 20 million jobs at that time, and even still people are retiring, those who suffered from the large number. So what happened, it is not only that. Trump gave $2.3 trillion tax credit to the top 2% of Americans. Biden gave $1.9 trillion to the poor Americans. So all this created the infrastructure bill, the education loan abatement or loan reduction in some cases. 47 million students now owes around $1.7 trillion. He is trying to give them help into that loan. So all this plan that he has taken, the infrastructure bill they have been trying last 50 years. জি জনাব Biden look good. মাফ মিসবা জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর খালিকুজ্জামানের কাছে আরেকটি বিষয়ে সংক্ষেপে আলোচনা করতে চাই। চায়নার সাথে ফ্রান্সের সাথে, দুই দেশের সাথে বিভিন্ন সময় আমেরিকার সম্পর্ক ওঠানামা আছে। হয়তো ফ্রান্সের সাথে সম্পর্ক ওঠানামা কম, চায়নার সঙ্গে সবচেয়ে বেশি এরকম উত্থান পতন হয়। কিন্তু আমরা দেখছি শি জিনপিং, চায়নার প্রেসিডেন্ট, তিনি ফ্রান্স সফর করছেন, ইউরোপের আরও কয়েকটি দেশে যাবেন। আমি জানতে চাইব যে এই মুহূর্তে দুটা যুদ্ধ চলছে, এই সব জায়গায় আমরা চায়নাকে বিভিন্ন সময় বড় দেশ, ক্ষমতাশালী দেশ, অর্থনৈতিকভাবে ক্ষমতাশালী দেশ হিসেবে চিনি। তো তার ভূমিকা কোথায় এখানে? তার তো কোনো ভূমিকা দেখছি না চায়নার। কেন দেখছি না, ডক্টর খালিকুজ্জামান? জি দেখুন, চায়না একটা রাইজিং ইকোনমি, ওরা সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ফর শিওর। এখন চায়নার সাথে যে ফ্রান্সের সম্পর্ক, সেটা 64 এবার 60 বছর ওরা উদযাপন করছে। 1964 সনে ওরা ফ্রান্স চায়নাকে স্বীকৃতি দেয়, কিন্তু আমেরিকা স্বীকৃতি দিয়েছে চায়নাকে বর্তমান চায়না যে কমিউনিস্ট গভর্নমেন্ট থাকে অনেক পরে, প্রায় আরো 15 বছর পরে। সুতরাং ফ্রান্সের সাথে চায়নার যে লেনদেন, অর্থনৈতিক লেনদেন, এটা কিন্তু অনেক দিনের, এবং তাদের লেনদেনের পরিমাণ হচ্ছে $79 বিলিয়ন। এবং পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানে লেনদেনের পরিমাণ চায়নার সাথে হচ্ছে $800 বিলিয়ন মতো। অর্থাৎ আপনি যেটা বলছেন যে চায়নার রোলটা দুইটা যুদ্ধে কোথায়, দুইটা যুদ্ধে তাদের রোল সেইভাবে ধরতে গেলে অতটা দৃশ্যমান না, কিন্তু রোল যে তাদের নেই এমনও কিন্তু না। আমি প্রথম যুদ্ধটার কথা বলেন যে রাশিয়ান ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধে তো ওরা যদিও নীরব, কিন্তু পরোক্ষভাবে ওরা রাশিয়াকে ওরা সমর্থনই করে, কারণ ওরা একই বলয়ের দেশ, একই ক্যাম্পের দেশ আর কি। সেই হিসাবে আজকেও যখন ফ্রান্সোয়া কি বলে ম্যাক্রো যখন তাদের মিটিং এর সময় উল্লেখ করলো যে দুইটা যুদ্ধের কথা, গাজা এবং ইউক্রেনের যুদ্ধ, শি জিনপিং কিন্তু সে যে তার বক্তৃতাতে ইউক্রেনের যুদ্ধটার কথা বেমালুম উনি মানে চেপে গেছেন, উনি একটা এটা অ্যাড্রেসই করেননি। উনি শুধু বলছে গাজায় যে যুদ্ধটা হচ্ছে, ইসরায়েল যে যুদ্ধটা করছে, এটা খুব দুঃখজনক, এটা থামা উচিত। এটা হলো যে ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে চায়নার ভূমিকাটা স্পষ্ট। তারা রাশিয়ার মিত্র, রাশিয়াকে তারা সমর্থন করে যাচ্ছে। এমনকি এই যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট, উনি যে ইমানুয়েল ম্যাক্রো, উনিও কিন্তু কিছুদিন আগে চায়না গিয়েছিলেন। চায়নার থেকে এসে তিনি ঘোষণা করেছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের উচিত হবে না তাইওয়ানের ব্যাপারে নাক গলানো। তার জন্য কিন্তু তাকে অনেকটা যেটাকে বলে তাকে এক ধরনের পুরস্কার হিসেবে সে এতগুলি দেশ বাদ দিয়ে শি জিনপিং ফ্রান্সে সরকারি ইয়েতে আসলো। তার বাইরে আরো দুইটা দেশে সফর করবে। এই দুইটা দেশ হচ্ছে হাঙ্গেরি এবং হচ্ছে আপনার সার্বিয়া। এই দুটো দেশই হচ্ছে রাশিয়ান বলয়ের দেশ, হাঙ্গেরি এবং সার্বিয়া, যদিও ইউরোপিয়ান দেশ। তাহলে আপনি যেটা বললেন যে ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে ওরা দৃশ্যত অদৃশ্যত রাশিয়ারই পক্ষে। হ্যাঁ, এখানে ওদের অবস্থানটা স্পষ্ট যে আরবান যে আর কি, এই যে হাঙ্গেরির যে প্রেসিডেন্ট আরবান, সে তো রাশিয়ানপন্থী, এবং এই যে সার্বিয়া হচ্ছে রাশিয়ানদের খুব ফেভারেবল দেশ। সেইখানে ওদের ভূমিকাটা স্পষ্ট। মিডল ইস্টের যে যুদ্ধটা, সেখানে কিন্তু ইরানের কি বলে চাইনিজদের কোনো ভূমিকা নেই এমন বলবো না, কারণ যতগুলি ইউএন এর রেজলিউশন হয়েছে সিকিউরিটি কাউন্সিলে, প্রত্যেকটাতে কিন্তু ওরা প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছে। হ্যাঁ, সুতরাং ওরাও চায় যুদ্ধটা থামুক, ওরাও এই যুদ্ধটার বিপক্ষে, এবং ওরা সিকিউরিটি কাউন্সিলে শুধু আমেরিকার ভেটোর কারণে এই যুদ্ধবিরতিগুলি হয় না।
চায়না, রাশিয়া সহ অন্যান্য দেশ সবাই কিন্তু আসলে এই যুদ্ধটার পক্ষে। আরেকটা ব্যাপার হচ্ছে চায়নার কথা আপনি বলছেন, চায়নার সাথে যে মিডল ইস্টের সম্পর্ক, এটা তো মানে আস্তে আস্তে উষ্ণতার দিকে যাচ্ছে। সৌদি আরবের কিন্তু এই যে ব্রিক্সে যোগ দিয়েছে, আপনারা জানেন ব্রিক্স তো মূলত হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়নারই একটা বলয়। সেখানে সৌদি আরব সহ ইরান, তার ইজিপ্ট, ওরা যেতে চাচ্ছে। সুতরাং মিডল ইস্টে চায়নার ভূমিকা ভালো এবং ওরা বন্ধুবৎসল দেশ, কিন্তু এই যে সবকিছুর মূলে তো হচ্ছে আমেরিকা। বিশেষ করে মিডল ইস্টের পলিটিক্সটা কন্ট্রোল করে আমেরিকা। আমেরিকাকে উতরিয়ে গিয়ে চায়নার পক্ষে কিছু সরাসরি করা সম্ভব না, কারণ মিডল ইস্টের 10টা দেশে আমেরিকার 45,000 সোলজারই রয়েছে, প্লাস অনেকগুলো বেজ রয়েছে। চায়নার সে অর্থে অতটা প্রেজেন্স নেই সেখানে। জি, প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মাফ মেজবা, ন্যাশনাল প্রেসিডেন্ট আসাল। আপনিও ভালো থাকবেন। এই ছিল আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।